সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একসময় সবচেয়ে সফল ব্যাংকের নাম। গ্রাহকদের যেমন সর্বোচ্চ আস্থা ছিল এই ব্যাংকটির প্রতি, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্যাংকটি। কিন্তু বিগত সরকারের আমলে ব্যাংকটিকে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লুটপাটকারীদের ব্যাংক লুট করার সুযোগ করে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় লুটপাট চলে। একসময় ব্যাংকটি দৈন্য দশায় ডুবতে থাকে। এরপর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের শাসনামলে ব্যাংকটি বলতে গেলে একরকম ঘুরে দাঁড়ায়। ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক আবারও নতুন করে আশায় বুক বাঁধে যে তাদের প্রিয় ব্যাংকটি হয়তো আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু নতুন সরকার আসার পর সেই আশা যেন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ব্যাংকটির গ্রাহকদের। কেন বলছি? আজকে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ব্যাংক থেকে যে 5টি ইসলামী ব্যাংক সহ যে 5টি ইসলামী ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো থেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর যে ব্যাংক রেজুলেশন পাশ করে, সেই রেজুলেশনের আওতায় পুরনো মালিকদের আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে রুলটি তারা পুনর্বহাল করে, এর মধ্য দিয়ে এখন এই চাকরিচ্যুত আন্দোলনকারীরা নতুন করে আন্দোলনে নেমেছে যেন আগের মালিকদেরকে আবার এই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া হয়, পাশাপাশি তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। তো আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কি প্রকাশিত হয়েছে। এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান। খবরটি বিস্তারিত বলছে যে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংক সহ 5 ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। রোববার সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মীরা অবস্থান নেন। বিক্ষোভকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা যদি শুধুমাত্র চাকরির দাবিতে আন্দোলন করে থাকে, তাহলে তো তারা শুধুমাত্র তাদের নিজেদের চাকরির জন্য তারা আন্দোলন করার কথা, কিন্তু সেটা না করে তারা সেখানে পাশাপাশি আরও 2টি দাবি জানাচ্ছে। এক হচ্ছে যে এস আলমের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদেরকেও বাতিল করা। এখন এর মধ্য দিয়ে প্রশ্ন উঠছে যে আসলে এদেরকে কে নামাচ্ছে বা কারা নামাচ্ছে, কেন নামাচ্ছে? খোঁজ নিয়ে জানা গেছে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা। এই এলাকাতেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়ি। সূত্রগুলো জানিয়েছে, ব্যাংক রেজুলেশনে আগের মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ দিয়ে আইন পাশ করার পর চাকরিচ্যুত কর্মীরা সরব হয়ে ওঠেন। গত 2 দিন ধরে পটিয়া থেকে লোক এনে ঢাকায় অবস্থান করানো হয়। গতকাল শনিবার কয়েক হাজার মানুষ
ঢাকায় পৌঁছান, রাতে রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করেন। বিক্ষোভকারীরা রোববার সকাল থেকে মতিঝিলের ব্যাংক পাড়া এবং সচিবালয়ের আশেপাশে জড়ো হতে থাকেন। এ সময় তারা বলেন, আমাদের কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে, আমরা অতি দ্রুত চাকরি ফেরত চাই। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি 5 আগস্টের আগের মালিকদের কাছে ব্যাংক ফেরত দেওয়ার দাবি তুলেন। যদি আগামী 15 দিনের মধ্যে দাবি না মানা হয় তাহলে বড় আন্দোলনের গড়ে তোলার হুঁশিয়ার দিয়ে ব্যাংকের সামনে থেকে সরে যান তারা। এসব ব্যাংক সূত্রে জানা গেছে, হঠাৎ করে কারো চাকরি চলে গেছে বিষয়টি তেমন নয়। ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের পরামর্শে শুরুতে তাদের সনদ যাচাই করা হয়। এরপর একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষায় যারা অংশ নেননি এবং যাদের সনদে জালিয়াতি পাওয়া গেছে কেবল তাদেরই চাকরিচ্যুত করা হয়েছে, ফলে তাদের ফেরানোর সুযোগ নেই। বিষয়টি খেয়াল করেছেন যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সনদ জাল সনদ দিয়ে চাকরি করছেন, আর সেখানে যে একটি মূল্যায়ন পরীক্ষার কথা বলা হচ্ছে সেই পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করতে বলা হয়েছে কিন্তু তারা অংশগ্রহণ করেননি। তারা জানান, এসব ব্যাংক থেকে নামে বেনামে এসালামের প্রায় 2 লাখ কোটি টাকা বের করার তথ্য প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। এই কারণে ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থা না থাকায় এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছে। আল আরাফা ইসলামী ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক দিয়ে। তো এখানে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো যে বলা হচ্ছে যে এসালাম এখান থেকে বের করে নিয়েছে নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকা, এবং যেই টাকা বের করে নিয়েছে এটা তো তাদের নিজেদের টাকা নয়, এটা হচ্ছে সাধারণ আমানতকারীদের টাকা, সাধারণ গ্রাহকের টাকা। অনেকে প্রবাসে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা ব্যাংকে রেখেছে। অনেক ছোট মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা তাদের পরিশ্রমের টাকা ব্যাংকে রেখেছে। সেই টাকাগুলোই তো এসালাম সেখান থেকে বের করে নিয়েছে। এখন সেই এসালামকে আবার পুনর্বহালের দাবিতে বা তাকে মালিকানা ফেরত দেওয়ার দাবিতে এরা আন্দোলন করছে। তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে পেছন থেকে অন্য যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট এই এখান থেকে লুটপাটের সাথে যারা জড়িত ছিল তারাই এদেরকে সামনে দিয়ে একটা খেলা খেলছে। এখন এই খেলায় বলতে গেলে সরকার তাদেরকে এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে খেলাটা খেলার জন্য। সেটা কিভাবে? ওই যে শুরুতেই যেটা বলা হচ্ছিল যে ব্যাংক রেজুলেশন সেটি পুনর্বহালের মধ্য দিয়ে আগের যে মালিক তাদেরকে যেন পুনর্বহাল করতে হয় বা করা হয় কিংবা করতে বাধ্য হয় সেরকম একটা সুযোগ তৈরি করে দিয়ে। তাহলে বলতে গেলে এখন সাধারণ আমানতকারীদের কি হবে? সাধারণ আমানতকারীদের হাতে হারিকেন, পিঠে বাঁশ। বাস সরকার আগে যেটা আওয়ামী লীগ করেছিল এখন ঠিক একই কাজ বিএনপিও করছে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত এই ব্যাংকটির কী হয়। তবে যাই হোক, এটি একরকম নিশ্চিত যে এই ব্যাংকটি যদি এসব ব্যবস্থা আবার পুনর্বহাল করা হয় তাহলে ব্যাংকটি আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমানতকারীদের টাকা সেই শিয়াল কুকুরে যেরকম আগে ভাগ বাটোয়ারা করে খেয়েছে, এখন সামনে ভবিষ্যতেও আর যতটুকু অবশিষ্ট আছে সেটাও খেয়ে নেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।